নমস্কার। পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে একটা প্রশ্ন কিন্তু প্রায় ঘোরে, তাই না? একদিকে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ, অথচ ১৫ বছর ধরে একটাই দল ক্ষমতায়। কিভাবে সম্ভব? আজ আমরা এই জটিল সমীকরণটাই ভাঙার চেষ্টা করব। দেখুন, আলোচনাটা শুরুই হচ্ছে এইরকম এক আক্রমণাত্মক রাজনৈতিক বক্তব্য দিয়ে। এটা কিন্তু শুধু কথার কথা নয়, বরং এটা একটা ইঙ্গিত দেয় যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশটা ঠিক কতটা উত্তপ্ত। আর এই উত্তেজনার মধ্যে কিন্তু লুকিয়ে আছে ক্ষমতার আসল খেলাটা। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা উঠে আসছে। একদিকে এত অভিযোগ, সিবিআই, ইডির মতো তদন্ত, আর অন্যদিকে নির্বাচনের লাগাতার সাফল্য। এই যে একটা আপাত বৈপরীত্য, এর পেছনের কারণটা ঠিক কি? চলুন তাহলে এই রহস্যের গভীরে ঢোকা যাক। আমরা এগোবো ধাপে ধাপে। প্রথমে দেখব এই ১৫ বছরের প্রেক্ষাপটটা, তারপর বুঝব সিন্ডিকেট আর কাটমানি জিনিসটা কি, আর সবশেষে দেখব কিভাবে শহর আর গ্রামের দুটো আলাদা মডেল মিলে একটা স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা তৈরি করে। তো প্রথম পর্ব, ১৫ বছরের প্রশ্ন। যে কোনো কিছুর বিশ্লেষণের আগে তার প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি। এই যে শাসনকাল, এটা তো হঠাৎ করে তৈরি হয়নি, এর একটা ইতিহাস আছে। এই স্লাইডটা দেখুন। এখানে বর্তমান ১৫ বছরের শাসনের সাথে আগের ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের একটা তুলনা করা হয়েছে। বিশ্লেষণ বলছে মূল পার্থক্যটা হলো দলের কাঠামোতে। আগের দলটা ছিল ক্যাডার ভিত্তিক, মানে একটা আদর্শের ওপর দাঁড়িয়ে তৈরি সংগঠন। কিন্তু বর্তমান ব্যবস্থার ভিত্তিটা নাকি একদম অন্যরকম। আর এখানেই গল্পের আসল মোড়। আর এটাই আমাদের আবার সেই মূল ধাঁধায় ফিরিয়ে আনছে। ভাবুন একবার, এত প্রাতিষ্ঠানিক চাপ, এত প্রকাশ্য অভিযোগ, তারপরেও একটা সরকার কিভাবে টিকে থাকে? উত্তরটা নাকি লুকিয়ে আছে দুটো খুব পরিচিত শব্দের মধ্যে। তো এবার আসা যাক দ্বিতীয় পর্বে, সিন্ডিকেট ও কাটমানি। এই বিশ্লেষণ অনুযায়ী পুরো ব্যবস্থার চাবিকাঠি হল এই দুটো শব্দ, যা আমরা স্থানীয় খবরে প্রায় শুনি, সিন্ডিকেট আর কাটমানি। চলুন এগুলোর মানেটা একটু সহজ করে বোঝা যাক। আচ্ছা, প্রথমে আসি সিন্ডিকেট রাজের কথায়। এটা মূলত শহরের ব্যবসায়ীদের কেন্দ্র করে গড়ে উঠেছে বলে অভিযোগ। মানে সহজ কথায় যদি বলি, এটা এক ধরনের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা। ছোট ব্যবসায়ীদের বলা হয় মাফিয়া বা অন্য ঝামেলা থেকে বাঁচতে হলে স্থানীয় নেতাদের নিয়মিত একটা টাকা দিতে হবে। আর দ্বিতীয় শব্দটা হলো কাটমানি, যেটা মূলত গ্রামীণ এলাকার জন্য প্রযোজ্য। এখানে ব্যাপারটা হলো সরকারি প্রকল্পের টাকা যখন কোনো নাগরিকের কাছে পৌঁছায়, তার একটা অংশ বা কাট স্থানীয় নেতাকে দিতে হয়। কেন? কারণ তিনিই নাকি সেই সুবিধা পাইয়ে দিতে সাহায্য করেছেন। তো এই দুটো কনসেপ্ট তো বোঝা গেল। এবার তৃতীয় পর্বে আমরা দেখব বাস্তবে এগুলো কিভাবে কাজ করে। প্রথমে চলুন শহরের মডেলটা একটু খুঁটিয়ে দেখি। এই বিশ্লেষণটা বলছে গোটা রাজ্যটাকে যেন দুটো আলাদা অপারেশনাল জোনে ভাগ করে নেওয়া হয়েছে। একদিকে শহর, যেখানে চলে সিন্ডিকেট, আর অন্যদিকে গ্রাম, যেখানে চলে কাটমানি। দু জায়গার নিয়মকানুনও কিন্তু আলাদা। আর এর শিকার কারা? একদম সাধারণ মানুষ। অটোচালক, টোটোচালক, ছোট মুদির দোকান, এমনকি রাস্তার পাশের পকোড়ার দোকান পর্যন্ত। অর্থাৎ অসংগঠিত অর্থনীতির একেবারে শেকড়টাই এর লক্ষ্য বলে অভিযোগ। এই স্লাইডটা খুব ইন্টারেস্টিং, কারণ এটা পুরো প্রক্রিয়াটা একেবারে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছে। দেখুন, ৩টে ধাপ। প্রথমে সুরক্ষা দেওয়ার অফার, তারপর তার বিনিময়ে মাসিক তোলা আদায়, আর সবশেষে সেই টাকা স্থানীয় নেতা আর দলের মধ্যে ভাগাভাগি। একটা বেশ গোছানো চক্র। চতুর্থ অধ্যায়, গ্রামের কাটমানি ব্যবস্থা। শহরের ছবিটা তো দেখলাম, কিন্তু গ্রামের চিত্রটা আবার অন্যরকম। এখানে পদ্ধতিটা আলাদা, কিন্তু লক্ষ্য সেই একই, তহবিল সংগ্রহ। কিন্তু গ্রামের ওপরে তো জোর কেন? কারণটা খুব সোজা। এই স্লাইড অনুযায়ী রাজ্যের আয়ের প্রায় ৭৫% আসে কৃষি থেকে। তাই গ্রামীণ অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারাটা ক্ষমতার জন্য যে খুব জরুরি, তা বলাই বাহুল্য। এই বিশ্লেষণের অভিযোগ, কাটমানি মডেলটা চালানোর জন্য হাতিয়ার করা হয় জনপ্রিয় সরকারি প্রকল্পগুলোকে। যেমন ধরুন, বাড়ি তৈরির জন্য বাংলার বাড়ি বা কৃষকদের জন্য কৃষক বন্ধু, এই সব প্রকল্পের সুবিধাভোগীদের থেকেই নাকি একটা কাট নেওয়া হয়। আর এর আর্থিক প্রভাবটা ঠিক কতটা, তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে বাড়ি তৈরির জন্য ১,২০,০০০ টাকার একটা অনুদান থেকে নাকি
20,000 টাকা পর্যন্ত কাট নেওয়া হয়েছে। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দিকটা হল অনেক নাগরিক হয়তো এই কাট দেওয়াকে দুর্নীতি হিসেবে দেখেনি না। তারা ভাবেন, আরে স্থানীয় নেতাই তো সরকারি অফিসের ঝামেলা থেকে বাঁচিয়ে টাকাটা পাইয়ে দিচ্ছেন, তাই তাকে একটা সার্ভিস চার্জ দেওয়া তো যেতেই পারে। তো এতক্ষণ আমরা দুটো আলাদা স্রোত দেখলাম, শহরের সিন্ডিকেট আর গ্রামের কাটমানি। এবার শেষ পর্বে আমরা দেখব এই দুটো স্রোত মিলে কিভাবে একটা সেলফ সাস্টেইনিং বা স্বনির্ভর সিস্টেম তৈরি করছে। এই যে স্লাইডে বৃত্ত বা চক্রের ধারণাটা দেখছেন, এটাই কিন্তু পুরো বিশ্লেষণের কেন্দ্রবিন্দু। মানে যেখান থেকে শুরু সেখানেই শেষ। জনগণের টাকা ঘুরপথে আবার সেই রাজনৈতিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে, অনেকটা একটা সেলফ ফিউলিং ইঞ্জিনের মতো। তাহলে প্রশ্ন হল, এই বিপুল পরিমাণ টাকা যায় কোথায়? অভিযোগ, এই টাকা দিয়েই সেই বিশাল রাজনৈতিক যন্ত্রটাকে চালু রাখা হয়। ব্যয়বহুল নির্বাচনী প্রচার, নেতাদের হেলিকপ্টারে যাতায়াত, বড় বড় ব্যানার আর কর্মীদের ভরণপোষণ, সব কিছুর জ্বালানি নাকি আসে এখান থেকে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? মূল যুক্তিটা হলো, যে টাকা সরকার কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে জনগণকে দিচ্ছে, সেই টাকারই একটা অংশ নাকি সিন্ডিকেট আর কাটমানির মাধ্যমে সিস্টেমে ফিরে আসছে এবং সেই সিস্টেমটাকেই টিকিয়ে রাখছে। আর সবশেষে এই বিশ্লেষণটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই মডেলটা কি রাজনৈতিক অর্থ যোগানের একটা নতুন টেকসই উপায়, নাকি এটা আসলে একটা ভঙ্গুর ব্যবস্থা যা যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে? এই উত্তরটা হয়তো ভবিষ্যতই বলতে পারবে।